নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। বিবর্তন জীবজগতের সেই প্রজাতিকে আরো উন্নত করে, আরো কার্যকরী করে। ডারউইনের বিবর্তনবাদ তেমন কথাই বলে। আবার সেখানেই দেখা যায় বিবর্তন ছাড়াই টিকে গেছে কিছু ব্যতিক্রমী প্রজাতি। তারা ভীষণ রক্ষণশীল, তারা ঘেরাটোপের মধ্যেই থাকে, তারা অন্য প্রজাতি, উন্নততর প্রজাতি দ্বারা প্রভাবিত হয় না। তাদের যেটুকুও বা বিবর্তন হয় তাও নেহাতি বাহ্যিক, যেমন রং পরিবর্তন ইত্যাদি। বেশ কিছু প্রজাতির শ্যাওলা, এককোষী প্রাণী ইত্যাদি এই ব্যতিক্রমের মধ্যে পড়ে। রাজনীতির জগতেও বিবর্তন চলতে থাকে। বানর হইতে মানুষের বিবর্তনে শ্রমের ভূমিকা মতনই কংগ্রেস বিরোধিতা থেকে বিজেপি কং সমদূরত্বের নীতি থেকে লেফট কংগ্রেস অ্যালায়েন্স, ভোটের ভূমিকা অনস্বীকার্য। বামফ্রন্ট থেকে উন্নততর বামফ্রন্ট, তৃণমূল থেকে উন্নততর তৃণমূলের পিছনেও সেই একই প্রক্রিয়া কার্যকরী। পশ্চিমবঙ্গে বিজেপির বিবর্তন ডারউইনের তত্ত্বকে অস্বীকার করে মানুষ হইতে বানরের উল্টো রথে চেপে বসেছে। 2021-এ যাদবপুর 8B বাস স্ট্যান্ডে স্বচক্ষে দেখেছি, সকর্ণে শুনেছি। রাহুল সেনার বক্তব্য শেষ হবার সঙ্গে সঙ্গে ঘোষণা করা হলো, এতক্ষণ যার কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সেই রাজীব বন্দ্যোপাধ্যায় হাজির। জনগণের হাততালি। রাহুল সেনার প্রতিক্রিয়া ছিল দেখবার মতো, স্বাভাবিক প্রতিক্রিয়া। তো সেই রাজীব বন্দ্যোপাধ্যায় আবার পুনর্মূষিক ভব। আজকাল প্রায়শই বঙ্গ বিজেপির পদযাত্রার সামনের মুখ দেখে সেই উল্টো রথের কথা মনে পড়ে। শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, তাপস রায়, পিছনে শঙ্কু পাণ্ডা, পাশে রুদ্রনীল ঘোষ। তৃণমূল কি পাল্টাচ্ছে না? পাল্টাচ্ছে বই কি। দলের এক ঝাঁক রত্ন, শুভেন্দু, নিশীথ, অর্জুন সিং, তাপস রায় ইত্যাদিদের বিরুদ্ধে একরাশ কথা না বলে তাদের ভাষণ শেষ হচ্ছে না। অনেক তৃণমূল নেতা এখন মান ও সম্মান নিয়ে মাঝে মধ্যে চিন্তিত হচ্ছেন, যে সূক্ষ্ম অনুভূতি তাদের আগে ছিল না। ওদিকে সাইবাড়িতে রক্তমাখা ভাত ইত্যাদি ইতিহাস ভুলে মান্নান, অধীর, বিমানদার, সেলিমদার পরামর্শ নিতে ব্যস্ত বিমল গুরুং, রোশনগিরিরা বদলে গেছেন, যাচ্ছেন। এত দ্রুত যে তাল রাখা দায়। ছত্রধরের ডাকে মাওবাদের শপথ নেওয়া অনেকেই এখন ভোট প্রচারে। এ সবই বিবর্তন। আরএসএস এর বিবর্তন কেবল হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট আর সব এক। এখনো তারা ততখানি মুসলমান বিরোধী যতটা ছিলেন। এখনো তারা মনে করেননি হিন্দু রাষ্ট্র স্থাপনা হবে। যখন সারা বিশ্বে ধর্মনির্ভর রাষ্ট্র উঠে যাবার মুখে, সবেধন নীলমণি নেপালও আর হিন্দু রাষ্ট্র নয়, ইসলামিক রাষ্ট্রের মধ্যে চলছে উথাল পাথাল। আরএসএস এখনো হিটলারের মতনই এক জঙ্গি রাষ্ট্রবাদের জন্ম দিতে চায়, যা পৃথিবীতে কেউই মেনে নেবে না। তারা এখনো মনে করে প্রাচীন অর্বাচীন কুসংস্কারের মধ্যেই লুকিয়ে আছে ঐতিহ্য। তাদের ধারণা মানুষের মাথা কেটে হাতির মাথা জুড়ে দেওয়া যায়। এরা ওই শ্যাওলা বা এককোষী প্রাণীদের মতো, যারা নিজেদের বিবর্তনে নিজেরাই বাধা তৈরি করে। যেটুকু বিবর্তন তাও বাহ্যিক। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিজেপির সর্বোচ্চ নেতাদের বিবর্তন চোখে পড়ার মতো। আজ সেই বিবর্তন নিয়ে কিছু আলোচনা করা যাক। বিজেপির উত্থান আদবানি বাজপেয়ীদের হাত ধরে। আদবানি রথে চড়েন, বাজপেয়ী শায়রি করেন। দুজনেই সময় পেলে একসঙ্গে সিনেমা দেখেন। আদবানি একটু বেশি দেখতেন, নিরামিষাশী ছিলেন। ওদিকে বাজপেয়ী আমিষ পছন্দ করতেন, খাদ্য পানীয়ের রসিক ছিলেন তিনি। একজন কট্টর, অন্যজন উদার। এইরকম একটা চেহারা। মানে কেন্দ্রে বিজেপির দুটো মুখ, উদার এবং কট্টর। একজন বাবরি মসজিদ ভাঙছে দেখে আনন্দে উদ্বেল হয়ে ওঠেন, অন্যজন দিল্লি থেকে বিবৃতি দেন, জো হুয়া वो अच्छा नहीं हुआ। কিন্তু মাত্র তার আগের দিন লখনৌতে কর সেবকদের সামনে তার বক্তৃতায় বাজপেয়ী বলেছিলেন, রামলালার মূর্তি যেখানে বসানো হবে
সেই ভূমি তো সমান করে নিতেই হবে। বোঝা যায় পরিষ্কার যে 6 ডিসেম্বর কি হবে তা তিনি বিলক্ষণ জানতেন। এক কৌশলের অঙ্গ হিসেবেই সেদিন তিনি সেখানে ছিলেন না। সে যাই থাকুক, মনে মানুষের কাছে বিজেপির এক উদার মুখ ছিল বাজপেয়ী, যিনি কিছুদিন পরেই গুজরাট দাঙ্গার সময় নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করার নির্দেশ দিয়েছিলেন। সেই সময় মোদীজির রথযাত্রায় সওয়ার ছিলেন তার ভাবশিষ্য নরেন্দ্র মোদী। প্রায় রামের হনুমানের মতো অপার ভক্তি ছিল আদবানির প্রতি। আদবানিও আগলে রেখেছিলেন তাঁর এই ভাবশিষ্যকে। তাহলে দাঁড়ালো কি? 2014 আগে মুখ দুখানা, ভেতরে যাই থাক, ওপরে একজন কট্টর অন্যজন উদার। কট্টর বা উদার যেই হন না কেন, তাদের কারো মুখ থেকে মিয়া মুশারফকে চাহনে वालों বা পপ্পু ইতলি वाले मामू के पास जाओ গোছে তরল বিষাক্ত সাম্প্রদায়িক শব্দ শোনা যায়নি। আমরা বুঝতেও পারিনি কখন আদবানি জামানা শেষ হয়ে গেল। প্রধানমন্ত্রী হয়ে সংসদ ভবনে প্রথমবার ঢুকে আদবানির বক্তৃতার পরে অমন হু কান্না ভরা ভাষণেও বোঝা যায়নি। কদিন পরেই বোঝা গেল আদবানি আপাতত খরচের খাতায়, মার্গদর্শক মণ্ডলী বলে এক কমিটিতে পুতুল মাত্র। এবার বিজেপির মুখ আরো তীক্ষ্ণ। বিজেপির প্রধান মুখ প্রকাশ্য সভায় মুসলমানদের জামা কাপড় নিয়ে কথা বলেন, হিন্দু অস্মিতা রাখার জন্য সব নিয়ম চুলোয় রেখে রাম মন্দির উদ্বোধনে যান। এতটুকু দ্বিধা নেই তাঁর আমেরিকার পদলেহনে। अब की बार ট্রাম্প সরকার বলেন অনায়াসে। অটল বিহারী বা আদবানির শিক্ষা দীক্ষা নিয়ে কোনো প্রশ্ন নেই। তাদের মুখে অনায়াস অনর্গল হিন্দুত্বের কথা থাকলেও কটু কথা শোনা যায়নি। এক ধরনের ভদ্রতা, যাকে উত্তর ভারতের মানুষজন গঙ্গা যমুনা তেহজিব বলেন, সেটা তাঁদের ছিল, যা নরেন্দ্র মোদীর নেই। অনর্গল মিথ্যে বলেন, নিজের সম্পর্কে মিথ্যে বলেন, মিথ্যে বলতে গিয়ে হাস্যকর প্রমাণিত হন। এবং তারপর মোদী আগামী লোকসভা নির্বাচনের সময় ৭৮ বছরে বৃদ্ধ। বিজেপির নয়া মুখ তৈরি আদিত্যনাথ যোগী, দৃশ্যতই গেরুয়া পরিহিত কনফোরনাথ সম্প্রদায়ের এই সন্ন্যাসী হিন্দুত্বের আইকন। মোদীর পর তিনি বিজেপি সমর্থকদের চোখের মণি, কারণ তিনি প্রকাশ্য জনসমাবেশেই বলতে পারেন এই লড়াই আলী ভার্সেস বজরংবলী। আসাউদ্দিন ওয়েসিকে ভারত ছেড়ে যেতে হবে। কংগ্রেস টিপু সুলতানের দল, আমরা হনুমানের। প্রভু হনুমান নাকি একজন দলিত ছিলেন, তিনিই বলতে পারেন। প্রকাশ্য সভায় বলতে পারেন ওরা আমাদের একজনকে মারলে আমরা ওদের 10 জনকে মারব। এবং ওনার বলার পরে আপ্লুত বিজেপি সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে। তারা তাদের আইকনকে চিনতে পারে। কেবল সমর্থক, এমনকি দলের সিনিয়র নেতা, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই 49 বছরের যোগীকে অনুসরণ করছেন। যোগী তাঁর রাজ্যে লাভ জিহাদ আইন আনলেন, সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, অসমের মুখ্যমন্ত্রী সেই আইন তার রাজ্যে আনার ঘোষণা করলেন। দুবার মুখ্যমন্ত্রী হয়েছেন হরিয়ানার প্রবীণ নেতা মনোহর লাল খট্টারও একই আইন আনার কথা বলেছেন। কর্ণাটকে ইয়েদুরাপ্পাও একই পথে ছিলেন, হেরে ক্ষান্ত হয়েছে। যোগী প্রথম নেতা, সমর্থক পুলিশ দিয়ে কৃষক আন্দোলন পিটিয়ে খতম করার পথ নিলেন। সঙ্গে সঙ্গে হরিয়ানার মুখ্যমন্ত্রীও একই কাজে নেমেছিলেন। সফল হননি দুজনে, সে তো আলাদা গল্প। কিন্তু এই ঝটিকা বাহিনী তৈরি করে গণ আন্দোলন থামানো, এটা যোগীজি এনআরসি আন্দোলনের সময়ও চেষ্টা করেছিলেন। আন্দোলনে সরকারি সম্পত্তির ক্ষতিপূরণ আন্দোলনকারীদের কাছ থেকে আদায় করার কথা বলেছিলেন। সঙ্গে সঙ্গে তা অনুকরণ করেছিলেন কর্ণাটকে ইয়েদুরাপ্পা সরকার। মানে এক কথায় বিজেপি মডেল 4 রেডি। এবং একইভাবে উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে দেখুন, অর্থনৈতিক সামাজিক সমস্ত দিক থেকে এক চূড়ান্ত পতনের ছবি। হাতরাস, আবার হাতরাস।
বিজনোর, বদায়ু, আবার বিজনোর, আবার বদায়ু। কনৌজে মহিলাদের ধর্ষণ, খুন, কেবল তাই নয়, ধর্ষকরা সরকারের প্রোটেকশন পাচ্ছে, পুলিশ মাঝরাতে মৃতদেহ পুড়িয়ে দিচ্ছে, অন্যায়ভাবে মানুষকে গ্রেফতার করা হচ্ছে, হিন্দু মুসলমান কোভিড রোগীদের আলাদা আলাদা ওয়ার্ড তৈরি হয়েছে, এক ডাক্তারের ছবি টাঙিয়ে দেওয়া হয়েছে থানায় থানায়। ডক্টর কাফিল খান নাকি রাজ্যের 100 জন দাগী অপরাধীর মধ্যে অন্যতম। এক সাংঘাতিক অবস্থা। তারই মধ্যে মুখ্যমন্ত্রী প্রত্যেক ভাষণে, অনুষ্ঠানে যা বলছেন তা অন্য বিজেপি নেতাদের মুখেও শোনা যায়নি। উনি এসেছিলেন ক্ষমতায় এই বলে যে আইন শৃঙ্খলার উন্নতি ঘটাবেন। গত 3 বছরে যতবার উত্তরপ্রদেশ খবরের কাগজের হেডলাইনের এসেছে, ততবারই ধর্ষণ, খুন, মাফিয়াদের কাজ কারবারের জন্য এসেছে, না হলে সরকারে অগণতান্ত্রিক কাজের জন্য খবর হয়েছে। অন্যদিকে অর্থনীতি, সেখানেও চূড়ান্ত খারাপ ছবি। ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। 2021-22 আর্থিক বর্ষে উত্তরপ্রদেশের মানুষজনের মাথাপিছু রোজগার ছিল 66,512 টাকা, পশ্চিমবঙ্গের ছিল 1,01,138 টাকা। 2022-23-এর ছবিও আলাদা নয়। উত্তরপ্রদেশের মাথাপিছু আয় 70,419 টাকা, পশ্চিমবঙ্গের 1,15,748 টাকা। এই হিসেব কেন্দ্র সরকারের দেওয়া। 2017-তে যোগী ক্ষমতায় এসেছেন, তার আগের বছর মানে অখিলেশ ক্ষমতায় আছেন 2016-17-তে, উত্তরপ্রদেশের জিডিপি 10.87%। এরপর যোগী এলেন, 2017-2018-তে জিডিপি 7.24%, 2018-19-এ আরও কমে 5.33%, 2019-20-তে আরও কমে উত্তরপ্রদেশের জিএসডিপি দাঁড়ালো 4.38%। 2022-23-এ সামান্য বেড়েছে, অন্য গ্রাফগুলো লাগাতার নেমেছে। অপরাধ, খুন, ধর্ষণের গ্রাফ বেড়েছে। বিরাট সংখ্যালঘু মানুষজন ভীত সন্ত্রস্ত। তার সাকুল্যে বড় কাজ হলো রাম মন্দির। মানে রাম রাজত্ব নয়, কেবল মন্দির। অথচ এই আদিত্যনাথ যোগী এই বাংলার নির্বাচনে হয়ে উঠবেন বিজেপির অন্যতম প্রচার মুখ। তীব্র তীক্ষ্ণ ভাষায় ঘৃণা ছড়াবেন, তাঁর চারধারে ভক্তরা গর্জন করবেন জয় শ্রীরাম। আর সেই গর্জনে ঢাকা দেবার চেষ্টা হবে এই সহজ সত্যটা যে উত্তরপ্রদেশের মানুষদের ন্যূনতম উন্নতির ছোঁয়া দিতে ব্যর্থ তার নিজের রাজ্যে ঘোর অন্ধকার, তিনি সোনার বাংলা গড়ে দেবার প্রতিশ্রুতি দিতে এসেছেন। প্রচারক হিসেবে তার চাহিদা এমন যে বিজেপি নেতারা এখন থেকেই কুলে উঠতে পারছেন না। সম্ভবত 3 ধাপে তাকে এ রাজ্যে নিয়ে আসা হবে। আসুন, বাংলায় সবাই স্বাগত, কিন্তু হে কনফরনাথ সন্ন্যাসী, আদিত্যনাথ যোগী, এ রাজ্যে বড়দের কথা ছেড়েই দিলাম, শিশুরাও বড্ড দুষ্টু। আপনার যাত্রাপথে যে কোনো এক শিশু চিৎকার করে বলতেই পারে, এই রাজা, তোর কাপড় কোথায়, তুই তো ন্যাংটা। হ্যাঁ মান্যবর, বলতেই পারে। তাই এ রাজ্যকে সোনার বাংলা বানানোর প্রতিশ্রুতি নিয়ে ভোট প্রচারে আসার আগে দয়া করে মনে করে ওই শিশুটির প্রশ্নের উত্তর নিয়ে আসবেন। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।